শুক্রবার হোম অফ ক্রিকেটের দ্বিতীয় টি-20 বাংলাদেশ নিউজিল্যান্ড মুখোমুখি। স্পিন উইকেট হওয়াতে আর আমাদের পেস বলে বেশি সুবিধা হয়েছে, বল বেশি কাটারটা বেশি ধরতেছে অন্যান্য উইকেটের তুলনায়। ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি চূড়ান্ত, কাটার মাস্টার মুস্তাফিজের টেস্ট না খেলার সিদ্ধান্ত। মুস্তাফিজ ও আপনার এখন টেস্ট খেলতে চাচ্ছে না, ও এখন টেস্টে আগ্রহী না খেলার জন্য। অবশেষে বাংলাদেশ সফরে আসছে আফগানিস্তানের যুবারা। 9 কিংবা 10 তারিখে শুরু হবে খেলা। ফুটবলারদের উৎসাহ যোগাতে কিরগিজস্তানে বাফুফের সভাপতি রোববার বাংলাদেশ প্যালেস্টাইনের মুখোমুখি। সাতক্ষীরার ক্রীড়াঙ্গনে বিরাজ করছে হতাশা। 3 বছর ধরে হয় না কোনো প্রতিযোগিতামূলক খেলা। খেলোয়াড় প্রফেশন থেকে চেঞ্জ হয়ে তারা অন্য প্রফেশনে চলে গিয়েছে, কারণ কোনো খেলা নাই, কোনো ইনকাম সোর্স নাই। স্বাগত 71-এর খেলা যোগে, আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। বাংলাদেশ দলের হিসেবটা একেবারে সোজা। নিউজিল্যান্ডকে বাকি 4 ম্যাচে উড়িয়ে বুকটা উঁচু করেই যেতে চায় ওমান আর UAE-তে। টি-20 বিশ্বকাপে ঝড় তুলতে চায় মরুর বুকে। দ্বিতীয় ম্যাচের আগে আত্মবিশ্বাসী মোহাম্মদ সাইফুদ্দিন। তবে সিমিং অলরাউন্ডারের আক্ষেপ, মিরপুরের উইকেটে পেসাররা পুরোপুরি ফায়দা না পাওয়ায়। 5 ম্যাচের টি-20 সিরিজের দ্বিতীয়টা শুক্রবার, খেলা শুরু বিকেল 4টায়। সাইফুল রূপকের রিপোর্ট। বদলে গেছে দিন, ধুলো জমা স্মৃতি মুছে সময়টা এখন রঙিন। ছোট ফরম্যাটে এক সময়ের পরম আরাধ্য জয় এখন মিলছে হরহামেশাই। অ্যাওয়েতে জিম্বাবুয়ে বধ, অজিদের পর প্রতিবেশী কিউইরাও বাংলায় নাকাল। টি-20-তে শেষ 9 ম্যাচে 7 জয়, 10 থেকে 7-এ র্যাঙ্কিংয়ে বাংলার বড় লাভ। সাবেক 2 বিশ্ব চ্যাম্পিয়নকে টেক্কা। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচের আগে টাইগার ডেরায় সতেজ হাওয়া। টি-20 এমন একটা গেম, আসলে এখানে কে ফেভারিট বলাটা খুবই মুশকিল, কারণ বিশেষ করে ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে যখন খেলা হবে, যেদিন যে ভালো খেলবে, যার ব্যাটে বলে ভালো টাচ থাকবে, সেই জিতবে। তো এই জন্য কনফিডেন্সটা খুব ইম্পর্টেন্ট। আর বিশেষ করে আমরা মাশাআল্লাহ লাস্ট কয়েকটা ম্যাচ টানা জয়ের ধারায় আছি। তো ইনশাল্লাহ আমরা আরও নিজের সাথে বাকি 4টা ম্যাচ যদি জয়ের ধারা অব্যাহত রাখতে পারি, তো ইনশাল্লাহ আমরা সামনে ওয়ার্ল্ড কাপের কোয়ালিফায়ার ম্যাচ থেকে শুরু করে গ্রুপ পর্বের সব ম্যাচগুলো ভালো কাজে দেবে। স্লোয়ার টার্নিং, মিরপুরের 22 গজ স্পিনারদের স্বর্গ। অমন পিচে সাকিব, নাসুম, মেহেদির সাথে পাল্লা দিয়ে ছুটছেন মুস্তাফিজ, সাইফুদ্দিন। শেষ 2 ইনিংসে সাইফের দখলে 5 উইকেট। স্বস্তির ও পিঠে আছে আক্ষেপও। স্পিন উইকেট হওয়াতে আর আমাদের পেস বলে বেশি সুবিধা হয়েছে, বল বেশি কাটারটা বেশি ধরতেছে অন্যান্য উইকেটের তুলনায়। তো যার কারণে আমরা অ্যাডভান্টেজটা পাচ্ছি। উইকেটের কন্ডিশন অনুযায়ী, বিহেভিয়ার অনুযায়ী আমরা বল করার চেষ্টা করি। যদি পরে ম্যাচ যদি উইকেটটা একটু বিহেভিয়ার চেঞ্জ হয়, তখন আমরা হয়তো বা পেস বা ইয়র্কার বা স্লো বাউন্সার, ওয়াইড ইয়র্কার এসব দিকে যাব। দ্বিতীয় ম্যাচের আগে বৃহস্পতিবার হোটেলে বিশ্রামে 2 দল। 4 দেয়ালের মাঝেই বাংলাকে রুখে দেওয়ার ছকে গেছে অতিথিরা। কিউইদের জন্য আশার সঞ্চার, করোনা নেগেটিভ হয়ে স্কোয়াডে ফিরেছেন হার্ড হিটার ওপেনার ফিন অ্যালেন। সাইফুল রূপক, 71। অস্ট্রেলিয়া বধের পর নিউজিল্যান্ডের বিপক্ষেও আগ্রাসী জয় শুরু। বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে দুশ্চিন্তা কাটছে না তবু। ওমান কিংবা দুবাইয়ে টাইগাররা বিপাকে পড়বে না তো? সময় কম, সিরিজের শেষ 4 ম্যাচে সেরা প্রস্তুতি নেওয়া কি সম্ভব? স্ট্র্যাটেজি বা কি হওয়া উচিত? 3 সহকর্মী রিয়াসাদ আজিম, নাহিয়ান বিন জসিম আর সাইফুল রূপকের বিশ্লেষণ। হোম অফ ক্রিকেটের উইকেট রহস্যে ঘেরা, যে রহস্য ভেদ করতে পারেনি অস্ট্রেলিয়া। এবার নাকি নিউজিল্যান্ডের বিপক্ষে আরও কঠিন সেই উইকেটটা।
আমার কিংবা আমাদের কথা না, খুদ সাকিব আল হাসানই কিন্তু এই কথাটা বলেছেন। এবং আমি যখন কথা বলছি তখনও কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে এবং উইকেটটা কাভারে ঢাকা। রিয়াসাত, যে অবস্থা দেখছি তাতে কিন্তু উইকেটের চরিত্র পরিবর্তন হওয়ার খুব বেশি সম্ভাবনা নেই। বিশ্বকাপের আগে বাংলাদেশের প্রস্তুতিটা কি ঠিকঠাক হচ্ছে? একদমই প্রস্তুতি ঠিকঠাক হচ্ছে না। বাংলাদেশ আলটিমেটলি বিশ্বকাপের প্রস্তুতি নিতে চায় নাকি হচ্ছে ঘরের মাঠে ডমিনেট করে অন্য দলের বিপক্ষে জিততে চায়, এই দুই প্রশ্নের উত্তরটা ম্যানেজমেন্টের কাছে থাকাটা খুব বেশি জরুরি। কেন আমাকে নিউজিল্যান্ডের মতো একটা তৃতীয় সারির দলের, যেহেতু যে দলটা আসছে এটা মূল দল না, সেই দলের সাথে আসলে এরকম উইকেটে অ্যাডভান্টেজ নিয়ে খেলতে হবে? বিশ্বকাপে বাংলাদেশ যদি ভালো করতে চায়, সিগনিফিকেন্ট পারফরমেন্স করতে চায়, ডেফিনেটলি বাংলাদেশের টিম ম্যানেজমেন্টকে স্পোর্টিং উইকেটে খেলতে হবে, ক্রিকেটারদেরকে সেটার সাথে ধাতস্থ করতে হবে। এখন প্রশ্ন আসছে যে কনফিডেন্সটা অনেক ক্ষেত্রে অনেক বড় একটা টনিক হিসেবে কাজ করে। বাংলাদেশ দল কিন্তু অলরেডি কনফিডেন্ট, অস্ট্রেলিয়াকে হারিয়েছে, নিউজিল্যান্ডের বিপক্ষে লাস্ট ম্যাচটা জিতেছে, এর আগে জিম্বাবুয়েতে গিয়ে ভালো খেলে এসেছে। সো এই জায়গায় কোনো কারণে বাংলাদেশ ধরেন স্পোর্টিং উইকেটে খেলে নিউজিল্যান্ডের বিপক্ষে যদি সিরিজটা হেরেও যায়, ব্যবধানটা যদি 5-0 না হয় 3-2ও হয়, এটা থেকে খুব বেশি আত্মবিশ্বাসে ঘাটতি হবে? যদিও সেই সম্ভাবনা খুবই কম, যেহেতু আসলে সিরিজও শুরু হয়ে গেছে এবং বৃষ্টির একটা ঝামেলা থাকছেই। কিন্তু এই ধরনের উইকেটে রূপক, আপনার কি মনে হয় আসলে শেষ 4টা ম্যাচে যেহেতু উইকেট খুব বেশি পরিবর্তন হওয়ার সুযোগ নেই, এই ধরনের উইকেটে স্ট্র্যাটেজিটা কি হওয়া উচিত? নিউজিল্যান্ড যদি আগে ব্যাটিং করে, টার্গেটটা যদি ছোট হয়, টিম ম্যানেজমেন্ট চিন্তা করতে পারে যে ব্যাটিং অর্ডারটা চেঞ্জ করে সবাইকে যেন কনফিডেন্টটা গেইন করতে পারে। আবার সাইড লাইনে যারা আছে তাদেরকেও যেন খেলিয়ে কনফিডেন্সটা বা রোটেশন পলিসি মেনটেন করে। কাউকে ড্রপ না, আপনি রেস্ট দিলেন একটা বা দুইটা ম্যাচে। বোলিং লাইন আপে একই অবস্থা, আপনি নাসুমকে মাহিদিকে প্রতি ম্যাচে খেলাতে হবে, বিষয়টা এমন না। আপনি রেস্ট দিয়ে আপনি অন্য একটা স্পিনার কিংবা অন্য একটা পেসারকে খেলালেন, সেটা ম্যাচ প্র্যাকটিসে ঘাটতিটা যেন বিশ্বকাপের আগে না থাকে, এটা একটু টিম ম্যানেজমেন্টের ভাবতে হবে এই সিরিজে বাকি 4 ম্যাচেই। অবশ্যই, এবং ব্যাটিংয়ে কি স্ট্র্যাটেজি হওয়া উচিত সেই বিষয়টা কিন্তু সাকিব আল হাসান প্রথম ম্যাচের পরই বলেছেন, অর্থাৎ স্ট্রাইক রোটেট করে খেলা, সিঙ্গেলসের উপর বা ডাবলসের উপর খেলা, 4 বেশি মারতে গেলে এখানে খুব বেশি সুবিধা করা যাবে না। তিনি কিন্তু সেটা পরিষ্কার করে বলে দিয়েছেন এবং সেই ধরনের খেলার ছাপ কিন্তু প্রথম টি-20তে দেখা গেছে। নাহিয়ান বিন জসিম, 71, শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। 22 গজে বোলারদের কৌশল পড়ে ফেলতে পারেন খুব দ্রুত, তাই তামিম ইকবাল হতে পেরেছেন বাংলার ক্রিকেট ইতিহাসে সেরা স্পেশালিস্ট ব্যাটসম্যান। এবারে প্রমাণ করলেন মাঠের বাইরে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্র ভীষণ রকম হিসেবেই বাংলার ওয়ানডে কাপ্তান। জানিয়ে দিলেন সামনে টি-20 বিশ্বকাপে খেলছেন না। যে সময়টা তিনি টি-20 দলে নেই, সেখানে তার ঘাটতিটা পূরণ করা গেছে কি, পরিসংখ্যান কি বলে, বিস্তারিত দেখুন খালিদ জামিলের রিপোর্টে। Magnificent innings. He absolutely is loving every moment of it, jumping up in the air. তামিম ইকবাল খান যেদিকে যান রানের ফোয়ারা ছোটান, এমন করেই তো বাংলার ড্যাশিং ওপেনারের তকমাটা বাগান। ইন্টারন্যাশনাল ক্রিকেটে আছেন 14 বছর। দীর্ঘ আর বন্ধুর এই চলার পথে কখনো তাল লয় সুর তো কাটতেই পারে, কিন্তু তামিমের বেলায় ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট কথাটা বেদ বাক্যের মতো খাটে। খারাপ সময়ে সমালোচিত হন, তবে জবাবটা বরাবরই ব্যাট দিয়ে দিয়েছেন। বছর দেড়েক আগে খেলেছেন সবশেষ টি-20 ম্যাচ। ইদানিং ইনজুরিটাও হয়েছে নাছোড়বান্দা। সবকিছু মিলিয়ে টি-20 বিশ্বকাপে তামিমকে নিয়ে দুশ্চিন্তায় ছিলেন কোচ। প্রেস কনফারেন্সে এমন আভাসও দিয়েছেন রাসেল ডমিঙ্গো, কিন্তু পরিষ্কার কিছু বলার আগেই তামিম বুঝে যান কি করতে হবে। আমার মনে হয় না যে আমি ওয়ার্ল্ড কাপ টিমে থাকা উচিত, আর আমি বেসিক্যালি নট অ্যাভেলেবল ফর দ্য ওয়ার্ল্ড কাপ। তামিমের এই সিদ্ধান্তে ড্রেসিং রুমের স্বাস্থ্যকর পরিবেশটা না হয় বজায় থাকলো, কিন্তু ওয়ার্ল্ড টি-20তে তার শূন্য স্থানে নিজের অবস্থান কি পাকা করতে পেরেছেন অন্য কেউ? প্রথমে তামিমের পরিসংখ্যানটাই দেখা যাক। সবশেষ 20 ওভারের ফরম্যাটের ম্যাচ খেলেছেন 2020 সালের মার্চে। তার আগের 2 বছরে তামিম এই ফরম্যাটে খেলেছেন 17 ম্যাচ, 122-এর বেশি স্ট্রাইক রেটে গড়ে প্রায় 27 রান তুলেছেন। এই হিসেবটা সম্ভবত সমালোচকদের চোখ এড়িয়ে গেছে। তামিমের না খেলা সময়টায় মোট 4 জনকে টি-20 ফরম্যাটের ওপেনিং স্লটে খেলিয়েছে টাইগার টিম ম্যানেজমেন্ট। কেবল লিটন দাসই স্ট্রাইক রেটে সামান্য ব্যবধানে পেছনে ফেলতে পেরেছেন তামিমকে। গড় রানে সেটা সম্ভব হয়নি কারো পক্ষেই। যে পরিসংখ্যান প্রমাণ করে তামিমের টি-20 ব্যাটিং ক্যালিবার নিয়ে প্রশ্ন তোলা একেবারেই অবান্তর। এই 4 জনের ওপর এবারে একটু আলাদা করে নজর দেয়া যাক। তামিমের অবর্তমানে ওপেনার হিসেবে সবচেয়ে বেশি 13 ম্যাচ খেলেছেন নাইম শেখ। রানের দিক দিয়েও এই সময়ে সবচেয়ে এগিয়ে তিনি, কিন্তু স্ট্রাইক রেট আর গড় রান বলে দেয় আরও অনেক কিছুই প্রমাণ করার বাকি। নাইমের পরেই সৌম্য। 8 ম্যাচ খেলা এই ব্যাটসম্যানের এভারেজ হতাশা বাড়ায়। 4 ম্যাচে সুযোগ পাওয়া লিটন দাসের ব্যাটেই বরং মিলেছে কিছুটা স্বস্তির আভাস। ওপেনারদের ব্যর্থতার সময়ে শেখ মেহেদীকেও 1 ম্যাচে পরীক্ষা করা হয়েছে। বাকিরা জ্বলে উঠতে পারলে ওকে হয়তো এই পজিশনে আপাতত আর দরকার হবে না।
কিন্তু ঘুরে ফিরে তামিমের অভাবটা এড়িয়ে যাওয়ার উপায় কই? তবে একদিন তো ওকে বিদায় বলতেই হবে। সেই সময়ের প্রস্তুতির পথে বাংলাদেশ কতটা এগোতে পারল? খালিদ জামিল, ৭১। ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি চূড়ান্ত। 24 ক্রিকেটারের সাথে কন্ট্রাক্ট করবে বিসিবি। ছাড়িয়ে গেছে সব অতীত রেকর্ড। আয়ের দিক থেকে সবার উপরে 3 ফরম্যাটে শীর্ষ ক্যাটাগরিতে থাকা সাকিব মুশফিক। মাসে আয় 8 লাখ টাকার ওপর। এদিকে নিজ থেকে আপাতত টেস্ট না খেলার সিদ্ধান্ত নিয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন 4 অক্টোবর ওমান যাবে জাতীয় দল। রিয়াজাদ আজিমের রিপোর্ট। ছুটছে বাংলাদেশ অদম্য গতিতে। মিনস জিম্বাবুয়ে দিয়ে শুরু, এরপর অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ 6 ম্যাচের 5টায় জয়ী টিম টাইগার্স। বিশ্বকাপের আগে কন্ডিশনের সুবিধা নিয়ে বাংলার প্রস্তুতি নিয়ে সমালোচনা আছে, তবে বিসিবির কাছে গুরুত্বপূর্ণ জয় আর আত্মবিশ্বাসটাই। আর তাই সদ্য ঘোষিত কেন্দ্রীয় চুক্তিতে পুরস্কৃত পারফর্মাররা। 24 ক্রিকেটার বিসিবির সেন্ট্রাল কন্ট্রাক্টে। নিকট অতীতে এত বেশি ক্রিকেটারের চুক্তিবদ্ধ হবার নজির নেই। সর্বোচ্চ ক্যাটাগরির ক্রিকেটারের বেতন মাসে 4 লাখ আর সর্বনিম্ন 75,000 টাকা। বেতন বেড়েছে প্রায় 30%। সবচেয়ে বেশি আয় করবেন 3 ফরম্যাটে শীর্ষ ক্যাটাগরিতে থাকা সাকিব আল হাসান আর মুশফিকুর রহিম। মে থেকে ডিসেম্বর 8 মাসে দুজনের আয় 64 লাখ টাকা করে। আমরা করেছি যে আপনার এই কোভিড সিচুয়েশনে আপনার আমাদের প্লেয়ার বেশি লাগে এবং আপনার অপশনটা আমরা বেশি রেখেছি। এক প্রকার বলতে পারেন যে এটা একটা ইনফ্যাক্ট ফাইন্যান্সিয়ালি একটু আমরা ওদেরকে স্ট্রং করার চেষ্টা করছি, যেহেতু যেন ওরা আরো মনোযোগী হয় ক্রিকেট। 3 ফরম্যাটে 5 ক্রিকেটার, কোন স্পিনার না থাকলেও আছেন 2 পেসার তাসকিন আহমেদ আর শরীফুল ইসলাম। কেন নেই মুস্তাফিজ? তিনি কি টেস্টের পরিকল্পনার বাইরে? মুস্তাফিজ ও আপনার এখন টেস্ট খেলতে চাচ্ছে না। ও এখন টেস্টে আগ্রহী না খেলার জন্য। ও যেটা বলেছে যে আপনার যতদিন আপনার কোয়ারেন্টাইন বা ভ্যারিয়েবল যেটা আছে সেটার মধ্যে টেস্টে কনসেন্ট্রেট করাটা ওর জন্য ডিফিকাল্ট বিধায় ও এখন টেস্টটা খেলতে চাচ্ছেন। এবং আমরা এটা খুব পজিটিভলি নিয়েছি যে যেহেতু হি ইজ ভেরি এফেক্টেড, মানে খুব ইম্পর্টেন্ট প্লেয়ার ফর টি20 এবং ওয়ানডেতে আমাদের জন্য। সো সে আলাপ আলোচনা করে এটা করেছে। এদিকে বাংলাদেশের মাঠের ক্রিকেটের পরিকল্পনার সবই আপাতত বিশ্বকাপ টি20 কেন্দ্রিক। সেই লক্ষ্যে চূড়ান্ত হয়েছে ওমানে উড়াল দেবার তারিখ আর প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ। অক্টোবরের 4 তারিখে আমরা ইয়েতে চলে যাব, যেখানে আমাদের কোয়ালিফাই। সেখানে গিয়ে আমরা ওখানে ট্রেনিং করবো, আর তারপর ওখান থেকে তো আবার এসে আমরা কিন্তু দুবাইতে প্র্যাকটিস ম্যাচগুলো খেলবো। বিশ্বকাপের মূল ম্যাচে নামার আগে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড আর ওমান এ টিমের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। রিয়াসাদ আজিম, ৭১। অবশেষে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ আফগানিস্তান অনূর্ধ্ব-19 দলের দ্বিপাক্ষিক সিরিজ। এরই মধ্যে বাংলাদেশের উদ্দেশ্যে রওনাও হয়েছে তারা। ফ্লাইট জটিলতায় পাকিস্তান হয়ে আসায় বাড়তি সময় লাগছে। ঢাকায় পৌঁছাবে 4 অথবা 5 তারিখে, আর সিরিজ শুরু হতে পারে 9 কিংবা 10 তারিখ। এতেশাম সবুজের রিপোর্ট। যতটা দেখছেন ততটা স্বাভাবিক নয় আফগানদের জীবন। ওখানে গুলির শব্দে ঘুম ভাঙে, প্রতি মুহূর্তে জীবন হারানোর ভয়ে থাকে। সেই দেশটার ক্ষমতা নিয়েছে তালেবান। অনেকেই ভয়ে দেশ ছাড়ছে, যারা থেকে যাচ্ছে বুঝতে পারছে না কি হবে। বুঝতে পারছিল না আফগান ক্রিকেটাররাও। তবে ক্ষমতায় এসেই ক্রিকেট টিমের সাথে বৈঠক করেছে তালেবানরা। বলছে স্বাভাবিক নিয়মেই চলবে এই খেলাটা। যদিও স্বাভাবিক হতে একটু দেরি হয়ে গেছে। গেল 31 তারিখে ওদের অনূর্ধ্ব-19 দল বাংলাদেশে আসার কথা থাকলেও আসতে পারেনি। তবে ওরা আসছে, এরই মধ্যে দেশও ছেড়েছে। মূলত বিমানবন্দরে বোমা হামলার পর থেকে সে দেশের ফ্লাইট বন্ধ আছে, তাই ওরা বাসে করে পাকিস্তান চলে গেছে। সেখান থেকে টিকিট করে বাংলাদেশে পা রাখবে। ফ্লাইট জটিলতায় ওরা 2টা ভাগ হয়ে ঢাকায় আসবে 4 ও 5 তারিখ। সেখান থেকে চলে যাবে ম্যাচ ভেন্যু সিলেটে। বাংলাদেশে এসে 3 দিনের কোয়ারেন্টাইন করবে আফগান যুব দল। সফরে 5টা ওয়ানডে আর একটা 4 দিনের ম্যাচ খেলবে 2 দল। সিরিজ শুরু হবে চলতি মাসের 9 অথবা 10 তারিখ। বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল এরই মধ্যে সিলেটে ক্যাম্প শুরু করেছে। এই সিরিজটা ওদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে, কেননা আগামী বছরেই যুব বিশ্বকাপ। কিন্তু করোনা পরিস্থিতির কারণে ওরা এখন পর্যন্ত পর্যাপ্ত আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারেনি। বাংলাদেশের সবশেষ অনূর্ধ্ব-19 দলের আছে বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা।
এই প্রস্তুতিগুলোই হবে অনুজদের ফেলে আসা সেই সাফল্য পথে যাত্রা। ইহতেশাম সবুজ, ৭১। 2022 বার্মিংহাম কমনওয়েলথ গেমস থেকে বাদ দেওয়া হয়েছে শুটিং আর আর্চারি ডিসিপ্লিন। ফুটবলারদের উৎসাহ যোগাতে কিরগিজস্তান গিয়েছেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। বড় বড় কয়েকটা সিদ্ধান্ত হয়েছে হকির কার্যনির্বাহী কমিটির সভাতে। আগামী ফুটবল মৌসুমে শেখ রাসেল ক্রীড়া চক্রে থাকছেন ফুটবলার আশরাফুল রানা আর আব্দুল্লাহ পারভেজ। উপলব্ধির রিপোর্ট। 2022 সালের 28 জুলাই থেকে 8 অগস্ট ইংল্যান্ডের বার্মিংহামে বসবে কমনওয়েলথ গেমসের 22তম আসর। বরাবরের মতো অংশ নেবে বাংলাদেশের অ্যাথলিটরাও। তবে দুঃসংবাদ, বাংলাদেশের শুটার আর আর্চারদের জন্য গেমসের আগামী আসরে থাকবে না শুটিং আর আর্চারি ডিসিপ্লিন। যদিও এই প্রতিযোগিতার গত 2 আসর থেকে রৌপ্য পদক পেয়েছে শুটাররা, টোকিও অলিম্পিক্সে ভালো করায় সুযোগ ছিল আর্চারি থেকেও সুখবর আসার। ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টে জাতীয় দলকে উৎসাহ দিতে কিরগিজস্তান গিয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। বৃহস্পতিবার দুপুরে তিনি বিশকেকে পৌঁছে বিকালেই দেখা করেছেন ফুটবলারদের সাথে। এদিন জাতীয় দলের প্র্যাকটিস ছিল না, শুক্রবার সকালে হবে অনুশীলন, বিকালে জিম। জাতীয় দলের সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে বাফুফে। গত বছর জেমিডের সঙ্গে স্টুয়ার্টেরও 2 বছরের চুক্তি নবায়ন হয়েছিল। জানা গেছে 2 পক্ষের সমঝোতার মাধ্যমে সম্পর্কের রীতি ঘটেছে। স্টুয়ার্টের বদলে কিরগিজস্তানে জাতীয় দলের সহকারী কোচের দায়িত্ব পালন করবেন দেশি প্রশিক্ষক মাসুদ কায়সার। বিপিএল শেষের আগেই দল বদলের উত্তাপ আশরাফুল রানা জাতীয় দলের অভিজ্ঞ গোলকিপার। ঘরোয়া ফুটবলে চলতি মৌসুমের মতোই আগামীবারও তাকে দেখা যাবে শেখ রাসেল কেসির জার্সি গায়ে। ফেসবুকে খবরটা নিশ্চিত করেছেন রানা নিজেই। নানা সময়ে জাতীয় দলে খেলা রাসেল কেসির আরেক ফুটবলার আব্দুল্লাহ পারভেজের উপরও ভরসা রেখেছে ক্লাব কর্তৃপক্ষ। আগামী মৌসুমে তিনিও থাকছেন পুরনো ক্লাবেই। হকি ফেডারেশনের নির্বাহী কমিটির সভার সিদ্ধান্ত 19 থেকে 23 সেপ্টেম্বর বিকাল 4টা থেকে 8টা পর্যন্ত দলবদল হবে। ডিসেম্বরের শেষ সপ্তাহে মাঠে গড়াবে জাতীয় যুব হকি। প্রধানমন্ত্রীর দেওয়া 1 কোটি টাকা বন্টন হবে ক্লাবগুলোর মধ্যে। সর্বশেষ লিগের প্রথম 3 দল পাবে 12 লাখ করে টাকা, পরবর্তী 2 দল 8 লাখ টাকা করে, বাকি 7 দল পাবে 6 লাখ করে। উপল নন্দী, ৭১। মুস্তাফিজ, সৌম্য, সাবিনা আর শিরিন আক্তারদের উঠে আসার উর্বর ভূমি সাতক্ষীরার ক্রীড়াঙ্গনে এখন বিরাজ করছে হতাশা। 3 বছর ধরে কোনো টুর্নামেন্ট নেই, যে কারণে বাধ্য হয়ে পেশা বদলাচ্ছেন খেলোয়াড়রা। সাথে আছে অবকাঠামোর তীব্র সংকট। ক্রীড়া সংশ্লিষ্টরা জরাজীর্ণ এক স্টেডিয়াম সর্বস্ব ক্রীড়া কাঠামো থেকে মুক্তি চান। বরুণ ব্যানার্জি তথ্য ও ছবিতে নাজমুল রানার প্রতিবেদন। পাখির চোখে দেখা এই রূপ মাটিতে নামলেই হাওয়া, বাস্তবতা চোখে আঙুল দিয়ে দেখায় করুণ চিত্রপট। সাতক্ষীরার খেলাধুলার বেহাল দশাও হয়ে ওঠে আরো পরিষ্কার। অতীতের খতিয়ান নয়, বর্তমানে বলছে সাতক্ষীরা খেলা জগতের উর্বর ভূমি। কাটার মাস্টার মুস্তাফিজ, ব্যাটসম্যান সৌম্য সরকার, ফুটবলার সাবিনা খাতুন সবার বেড়ে ওঠা এই ভূমিতেই। অথচ সেখানকার খেলোয়াড়রাই এখন স্বপ্ন ভুলে পেটের দায়ে পেশা বদলায়। খেলোয়াড় প্রফেশন থেকে চেঞ্জ হয়ে তারা অন্য প্রফেশনে চলে গিয়েছে, কারণ কোনো খেলা নাই, কোনো ইনকাম সোর্স নাই, যার পরিপ্রেক্ষিতে গেল 3 বছরে কোনো টুর্নামেন্ট নেই। জেলা ক্রীড়া সংস্থার সাথে 102টা ক্লাব থাকলেও তা কেবল কাগজে কলমে। আর এই না থাকার গল্পে নারী খেলোয়াড়দের ভবিষ্যতও তলিয়ে যাচ্ছে একেবারে। অনেক কিছুই নাই সাথে সাথে, যেগুলো আমাদের খুবই দরকার। জিমনেশিয়াম, সুইমিং পুল, আমরা যেহেতু বক্সিং প্লেয়ার, আমাদের একটা ইনডোর দরকার হয়। এক স্টেডিয়াম সর্বস্ব ক্রীড়া কাঠামো থেকে খেলা সংশ্লিষ্টরাও মুক্তি চান। নতুন অবকাঠামোর সাথে আশু সংস্কারের দাবিও জানিয়েছেন তারা। আমাদের একটা ক্রীড়া কমপ্লেক্স নাই, আমাদের একটা সুইমিং পুল নাই, আমাদের একটা ইনডোর স্টেডিয়াম নাই। আমরা যে কত অবহেলিত, আমাদের এখানে মাঠের সংখ্যা খুব কম। যদিও জেলা ক্রীড়া পরিষদ করোনাকেই বানিয়েছে নন্দ ঘোষ, সব দোষ চেপেছে মহামারীর মহারানীর ঘাড়েই। ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছিলাম, খেলা শুরু হওয়ার ফাইনাল খেলাটাই শুধু বন্ধ ছিল, তার মধ্যে করোনা ভাইরাসের আক্রান্তের কারণে আমরা খেলাটা বন্ধ করে রাখি। করোনা প্যান্ডেমিকের সময় গত 1.5-2 বছর ধরে আমাদের ক্রীড়াঙ্গনটা একটু স্থবিরই বলা যায়, আমরা মাঠে যেতে পারছি না। দায় চাপানোর এই খেলায় বিকল্প মাঠে স্বপ্নের হাল চাষ করা এই খেলোয়াড়রাও হয়তো একদিন হারিয়ে যাবে।
নষ্ট হয়ে যাবে সবকিছু। ক্রীড়া জগতের মোড়ল সেজে বসে থাকা হর্তাকর্তারা এসব কি দেখতে পান? তারা কি কখনো এদিকে নজর দেবেন? নাজমুল রানা, একাত্তর।